গরিব মানুষ, আমরা মজদুরি করে কষ্ট করে জীবন চালাই, কিন্তু তবুও দুবেলা খাবারটুকুও জোটে না। আমার আম্মি, আব্বু, বড় দাদা সারা দিন রোদে পরিশ্রম করে, কিন্তু তাও আমাদের অবস্থা সেই একই রয়ে গেছে। এফডিআই থেকে রোজগার হয়, আমাদের ইকোনমিতে লাভ হবে, আরো উদ্যোগ নেওয়া যাবে। দেখুন 2014-তে আবার নির্বাচন হয়তো হবে, কেউই পূর্ণ সমর্থন পাবে না। কোয়ালিশন সরকার হলেই পুরোটা মজবুত হবে। এই কারণে যেই সরকারের নেতৃত্ব করবে তার ভাবমূর্তি ধর্ম নিরপেক্ষ হওয়াটা খুবই জরুরি। দেখুন, অ্যাডসে সবসময় মহিলাদের একটা অবজেক্ট হিসেবে ট্রিট করা হয়, সব সময় অ্যাজ ইফ শি ইজ অ্যান অবজেক্ট অফ ডিজায়ার অনলি। সেফটি পিন থেকে শুরু করে উড়োজাহাজ পর্যন্ত প্রতিটা অ্যাডে আপনি এই ব্যাপারটাই দেখবেন। আমরা সব সময় সরকারকে কড়া পদক্ষেপ নিতে বলেছি। দেশ আর সমাজে মহিলাদের সুবিধার জন্য আমরা সব সময় চেষ্টা করেছি। You're looking at the mid segment, whose purchase power has been increased phenomenally in the last 10 years. A luxury car segment remains strong, but we would like to hit the small car section as well. দেশের আসল শক্তি লুকিয়ে রয়েছে যুব শক্তির মধ্যে, আর তারাই সিদ্ধান্ত নেবে রাজনীতি কেমন হবে। আর ওই যুব শক্তি আমাদের সাথে। লুক অ্যাট দ্য পপুলেশন, লুক অ্যাট দ্য পপুলেশন। আমাদের জনসংখ্যা কত আন্দাজ করতে পারেন? সেই তুলনায় পুলিশ ফোর্সের গণনা করুন। এটা সঠিক অনুপাত নয়। ইন্ডিয়া ইজ আ গ্রোয়িং কান্ট্রি, খুব তাড়াতাড়ি গ্রো করছে, ইকোনমিক্যালি পাওয়ারফুল হচ্ছে, আর যে কোনো দেশের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। জিডিপি, সোশ্যাল The মিডিয়া, upper middle class. ফেসবুক দ্য দেখুন। আইটেম নাম্বার, যুব শক্তি ইকোনমিক্যালি সেক্সিস্ট, আপনি কথাটা ভুল কথা। স্যার, আপনি কিছু করে দেখান। Can I say something? কেন আপনি মাঝখানে ডিস্টার্ব করছেন? কথাটা বোঝার চেষ্টা করুন। আমি সব সময় শুধু এটাই চেয়েছিলাম যে নিজের পরিবারের জন্য কিছু করব। আমি তো আমার পরিবারের অবস্থা পাল্টাবো। আমি তো আমার জীবনে কিছু ভালো করতে চেয়েছিলাম, কিন্তু আমি কি জানতাম যে আমি এখানে এসে পৌঁছবো। দেখ, তোর যখন এত সমস্যা হচ্ছে, এত চিন্তা হচ্ছে, তাহলে সৌরভকে ফোন কর না। সত্যিটা তুই জানতে পারবি। হ্যালো, সৌরভ বলছেন? হ্যাঁ বলছি। আপনি কে? আগে আমি রামসিহরে, বোম্বাই থেকে। বলুন কি হয়েছে? আপনি নাফিসাকে চেনেন? নাফিসা শেখ। নাফি? হ্যাঁ আমি ওকে চিনি। ওই দিবাপুরের তো। 2 বছর আগে আমি ওইখানেই থাকতাম, আমাদের প্রতিবেশী ছিল। ওর বাবাকে আমি ভালো করেই চিনি। কি হয়েছে? ওর কিছু হয়েছে কি? না, ওই আমি এমনি জানার জন্য ফোন করেছিলাম। ঠিক আছে, নমস্কার। তুই ওই মেয়েটাকে নিয়ে এত কেন ভাবছিস? আমি কালকে বাড়ি যাব। রাম বিহার থেকে মুম্বাইতে আসা একজন শ্রমিক নিজের গ্রামে ফেরত যাচ্ছিল। 19 বছরের একটা মেয়ে নাফিসার জন্য দুশ্চিন্তাগ্রস্ত। ও নাফিসার দুর্গতির আভাস পেয়ে গিয়েছিল, আর ও সেই চেষ্টাতেই ছিল যে ওর সাহায্য কিভাবে করবে। রাম, রাম, হ্যাঁ বাবু। হ্যাঁ হ্যাঁ বাবা। কি ব্যাপার বাবা? কি নিয়ে তখন থেকে এত ভেবে যাচ্ছিস বলতো? না না বাবা, তেমন কিছু হয়নি। কিছু তো আছে বাবা, যা তুই আমাকে বলছিস না, লুকোচ্ছিস আমার থেকে। 25 বছর হলো আমার ছেলের। এবার একটা ভালো মেয়ে দেখে ওর বিয়েটা দিয়েই দাও।
মুম্বাইতে কি জানি কি ছাইপাশ খেতে হয় ছেলেটাকে। দেখো না কি রোগা হয়ে গেছে আমার ছেলেটা। কি ব্যাপার বলেই ফেল না, প্রেমে ট্রেমে পড়েছিস নাকি? একটু ভয় লাগছে বলতে, লজ্জাও লাগছে বাবা যে আমি। কিছু খারাপ কাজ করে ফেলিসনি তো? বাবা, বোম্বে অচেনা শহর, আমি একাই থাকি ওখানে, তো আমার ইচ্ছে হয়েছিল তাই আমি। এই দেখ তো কে খালি আছে। মাসি নাফিসা আছে। একদম ফুলঝুরি। আরে যা যা মস্তি করে নে। তাহলে তুই ওই মেয়েটার চক্করে পড়েছিস? বুঝতে পারছি না কি বলবো তোকে। সমাজে কি করে মুখ দেখাবো বলতো? শহরে তুই এই খারাপ মেয়েদের কাছে যেতিস, আর কিছু বলবার দরকার নেই, আমি সব বুঝে গেছি। তাহলে কি তুই এই বাজে মেয়েটার সাথে প্রেম করছিস? আরে না না বাবা, আমাকে ভুল বুঝো না। আমি না ওকে ভালো টালোবাসি, না ওকে আমি বিয়ে করতে চাই। তাহলে কি চাইছিস? আসলে বাবা, আমি ওর কাছে অনেকবার গেছিলাম, মাসে প্রায় এই 15 দিন মতো। বাবা, আমি বোম্বেতে একা থাকি, আর ওখানে একা থেকে তোমাদের কথা খুবই মনে পড়ে। সারাদিন কাজ করতে করতে ভালো লাগে না আর। তো নাফিসার কাছে যাওয়ার পর আমার খুব ভালো লেগেছিল। ওর কাছে গেলে শান্তি পেতাম আমি। তুই কি বলতে চাইছিস আমি তো কিছু বুঝতে পারছি না। নাফিসা খুব ভালো মেয়ে বাবা, ও সেরকম নয় যেরকম ওকে বানানো হয়েছে। ওর উপর অনেক অত্যাচার করা হয়েছে। আমি তো আমার ব্যাপারে সবই বললাম, এবার তুমিও তোমার ব্যাপারে কিছু বলো। বিশ্বাস করি না আমি কাউকে, আর করতেও চাই না। আমার মনেও হয় না বাইরের জগৎটা আমার জন্য তৈরি হয়েছে। এর আগে একবার কারোর ওপর ভরসা করে ভুল করেছিলাম আমি, এখনো তার ফল ভুগছি। মেরো না আমায়, মেরো না আমায়। 1 মাস হয়ে গেল তুমি এখানে আসছো। আমরাও মানুষ, একটু তো ভালো লেগেই যায়, কিন্তু আমি এতটাও পাগল নই যে এত সহজে কাউকে মনটা দিয়ে দেবো। তোমার আর আমার মধ্যে শুধু এই বিছানাটা আর কয়েকটা রাত, আর কিছু নেই। আরে কি বলতে চাইছো একটু খুলে বলো না। আমি মেনে নিয়েছি আমাকে এখানেই মরতে হবে, আর এখান থেকে যে বেরিয়ে যাব তার কোনো রাস্তা নেই। আরে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে কোথায় চাও? নিজের বাড়ির লোকজনের কাছে? তারা কোথায় থাকে? তোমার মতোই, আম্মি আছে, আব্বু আছে, দাদা আছে। কোথায়? আসামে। তাহলে তুমি ওদেরকে ছেড়ে এখানে কেন চলে এলে? ছেড়ে আসিনি তো, কিছু ভালো করার জন্য বেরিয়েছিলাম, যাতে আমরা পেট ভরে খেতে পারি আর ভালোভাবে বাঁচতে পারি। আমরা সবাই কাজ করতাম, কিন্তু এতটাও রোজগার হতো না যাতে সবাই পেট ভরে খেতে পারে। কোনো আশা ছিল না। তুমি এখানে কি করে পৌঁছলে?
আরে নাফিসা, একবার তো চল আমার সঙ্গে, তোর জীবন তৈরি হয়ে যাবে। আরে বল, এখানে কি আছে? আর এরকম নরকের মতন বেঁচে থাকাতে কি লাভ নাফিসা? কিন্তু আম্মি আব্বুকে ছেড়ে যেতে আমার খুব ভয় করছে। তোমরা তো রোজ মরছই, ভয় নিয়েই হোক একবার তো বাঁচার চেষ্টা করো। আর কয়েকটা দিনের তো ব্যাপার। আর তুই ভাব, তোর সফলতা দেখে ওরা কত খুশি হবে। সলমান আমাদের পাড়ায় থাকতো, ছোটবেলা থেকেই ওকে চিনতাম। ও সবসময় গ্রাম থেকে বেরিয়ে শহরে টাকা রোজগার করতে যেত, অনেক টাকা রোজগার করত আর আরামে থাকতো। ও তোমাকে ভালোবাসতো নাকি? জানি না, সবসময় বলতো শহরে ভালো ভালো কাজ আছে, টাকা আছে। আমিও মুম্বাইয়ের ব্যাপারে অনেক শুনেছিলাম, সবাই বলতো যে মুম্বাই খুব বড়। আচ্ছা, তো সালমান তোমাকে এখানে নিয়ে আসে? হ্যাঁ, কিন্তু এই কথাটা ও কাউকে বলতে মানা করেছিল। এপ্রিল 2010 হবে, ও আগে বেরিয়ে গেছিল। ও আমাকে বলেছিল যে তুই একদিন পরে বেরোস, যাতে কেউ জানতে না পারে যে আমরা একসাথে আছি। তারপর ওর সাথে গ্রামের বাইরে দেখা হয়। কাউকে কিছু বলিসনি তো? না। চল যাই। হ্যাঁ চল। সলমান, এটা তো মুম্বাই নয়, তাই তো? হ্যাঁ, এটা পুনা, মুম্বাই থেকে 2 ঘন্টা দূরে, কাছেই মুম্বাই। আর এই যে একটু আগে যার সঙ্গে দেখা হলো, উনি আয়েশা ম্যাডাম। উনি তোকে কাজ দেবেন আর ভালো পয়সাও দেবেন, ঠিক আছে? আচ্ছা শোন, আমার একটা কাজ আছে, আমাকে বেরোতে হবে, তুই এখানেই থাকবি। আর আয়েশা ম্যাডামকে আমি ভালোভাবেই চিনি, তুই কোনো ব্যাপারে একদম চিন্তা করিস না, আর একদম ভয় পাবি না। সলমান, আম্মি আব্বু আর দাদা খুব চিন্তায় আছে না? আমার ওদের বলে দেওয়া উচিত আমি এখানে আছি আর ঠিক আছি। আরে নাফিসা, তুই আগে কাজটা শুরু কর, আমরা ওদের পরে জানিয়ে দেবো। আরে বলার কি আছে, ডেকে নেবো ওদের, ঠিক আছে? নাফিসা, কাজ আজ থেকেই শুরু হবে, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, কিন্তু আমায় কোথায় যেতে হবে কাজের জন্য? কোথাও যাওয়ার দরকার নেই, বাড়িতেই কাজ হয়ে যাবে। ওই লোকটা আমার সাথে জোর জবরদস্তি করলো। আমি চিৎকার করলাম, চেঁচালাম, কাঁদলাম, কোনো লাভ হয়নি। ও সেটাই করলো যেটা করতে এসেছিল আর চলে গেল। পরে আমাকে আয়েশা ম্যাডাম বলেছিল যে সলমান আমাকে 30,000 টাকায় বেচে দিয়েছে, আর ও আমাকে এই নোংরার মধ্যে ঠেলে দিল। ব্যাস, তখন থেকে আমি এটাই করছি। আমি চিৎকার করি, চেঁচাই, কাঁদি। তারপর ভাবলাম অন্য কাউকে দোষ দিয়ে লাভ কি? এই সব কিছু তো আমার দোষেই হয়েছে। আমি সলমানকে বিশ্বাস করেছিলাম আর এখানে এসে পৌঁছলাম। আমি অনেকের সাথেই কথা বলতে চেয়েছিলাম যারা আমার কাছে আসতো, আমি সাহায্য চেয়েছিলাম। আর তার পরের দিন আয়েশা ম্যাডামের লোকজন আমায় খুব মারধর করত, অত্যাচার করত। আমার খুব কষ্ট হতো, ব্যথা করতো, আমার সহ্য করতে পারতাম না। তারপর বুঝতে পারলাম যে বাইরের জগতের কাছে আমার আবেগের কোনো দাম নেই। 6 মাস আগে আয়েশা ম্যাডাম আমাকে লক্ষ্মীর কাছে বেচে দিল, আর ও আমাকে এখানে নিয়ে এলো। অবশেষে মুম্বাই আমি পৌঁছেই গেলাম। ও খুব গরিবের মেয়ে, একদম আমাদের মতো। ওর পরিবারটাও ঠিক আমাদেরই মতো।
আমি তো একটু শান্তির জন্য ওর কাছে দৌড়ে দৌড়ে যেতাম, কিন্তু এখন এই জিনিসগুলোই আমার মনে খোঁচা দিচ্ছে। আমার বাড়ি দিবাপুর, আসামে। তুমি নিজের আম্মি, আব্বু, ভাই কাউকে ফোন করে বলনি? ওদের কারোর কাছে ফোন নেই। কোনো প্রতিবেশী বা গ্রামের কারোর কাছে তো ফোন থাকবে। হ্যাঁ, সৌরভ দাদার কাছে ফোন আছে। হ্যালো, এসব প্রায় 1 মাস আগের কথা। নাফিসার বাবা ছোট একটা ইটভাটায় কাজ করে বাবা। তাহলে তুই এখন কি করবি? জানি না, কিন্তু এই ধান্দার জালটা ভীষণ ভয়ঙ্কর বাবা। যে মেয়ের মধ্যে ফেসে যায় সে কখনো আর এর মধ্যে থেকে বেরোতে পারে না। যদি আমি নাফিসাকে বাঁচাতেও চাই তাহলে ওরা আমাকে প্রাণে মেরে ফেলবে, আর নাফিসাকেও একদম জ্যান্ত রাখবে না। সেই জন্যই বাবা আমি সারাক্ষণ এইসবই ভাবি। নাফিসার কষ্ট দেখেছি আমি, কিন্তু ওর সাহায্য করার সাহস করতে পারছি না। বুঝতেই পারছি না কি করব বাবা। যাই হোক, যেরকমই হোক, তুই ওখানে গেলি, ধরে নে তোর কপালে ওই মেয়েটাকে সাহায্য করাটা লেখা আছে। হয়তো ওকে ওর পরিবারের কাছে নিয়ে যাওয়াটাও লেখা আছে। হয়তো ওর পরিবার ওর জন্য অপেক্ষা করে আছে। ওরা হয়তো জানেই না যে ওদের মেয়েটার সঙ্গে কি হচ্ছে। তাহলে বাবা আমার কি করা উচিত? যা, তুই মেয়েটার বাড়ি যা। এখান থেকে রাস্তাটা অনেক, কিন্তু যাওয়াটা অসম্ভব নয়। তুই ওখানে যা, ওর মা বাবাকে সব পরিষ্কার বলে দে। হতে পারে মেয়েটার ভাগ্য আবার ফিরে যাবে। শোনো শোনো, কেউ এসেছে, বলছে ও জানে আমাদের মেয়ে কোথায় আছে। এ আপনাদের মেয়ে নাফিসাই তো? নাফিসা? এটাই আমাদের মেয়ে নাফিসা, কিন্তু ও রয়েছে কোথায় এখন? ও কি আমাদের ছেড়ে চলে গেছে? কিছু হয়নি তোর? ও কোথায় আছে? 14 মাস ধরে আমরা ওকে খুঁজছি, পুলিশও এই কাজে লেগে আছে। আপনি কে? আগে আমার নাম রামশিহরে, আমি বোম্বাই থেকে এসেছি। আপনাদের মেয়ে নাফিসা বোম্বেতে আছে। বোম্বেতে? বোম্বে অনেক দূর এখান থেকে। কিন্তু ও ওখানে করছেটা কি? কি করে ও ওখানে? আগে ও এখান থেকে পালিয়ে যায়নি, বরং ওকে ফাঁসানো হয়েছিল। ফাঁসিয়েছে ওকে? কিন্তু কে ফাঁসানো হয়েছে? আর ও এখন আছে কোথায়? কিন্তু তুমি বলছো না কেন যে নাফিসা কোথায় আছে? সন্ধেবেলা যাবো ওখানে আমরা,
ওকে ওখান থেকে বার করার জন্য কিছু না কিছু তো করতেই হবে। ও কি কোনো ঝামেলায় ফেসে গেছে? কিছু হয়েছে ওর? দেখুন, আমি তো বলছি চিন্তা করবেন না, ও একদম ঠিক আছে। সন্ধেবেলা যাচ্ছি তো আমরা ওর কাছে। ধর্মেশ, আপনারা বসুন, আমি এক্ষুনি আসছি। তুই ওদেরকে বলিসনি? ওরা অনেক দূর গ্রামে থাকে। আমার তো ভয় লাগছে যে আমি যদি ওদেরকে বলে দিই তাহলে নাফিসা বেশ্যা হয়ে গেছে, তাহলে জানি না ওরা কি করবে। এটাও হতে পারে যে ওরা ওকে মেনেই নিল না। তুই তো বলেছিলি ওরা পুলিশ স্টেশনে রিপোর্ট লিখিয়েছিল। হ্যাঁ, করেছিল নিজেদের গ্রামে। ওরা সেটার কপি নিজেদের সঙ্গেই নিয়ে এসেছে। দেখ ভাই, আমি তো এখনো এটাই বুঝতে পারছি না যে ওখানে গিয়ে নাফিসাকে কি করে বার করে আনবো। দেখ রাম, তুই কোনো ফিল্মের হিরো নোস যে তুই ওখানে গিয়ে 10-12টা লোকের সঙ্গে মারপিট করে ওই মেয়েটাকে ফিরিয়ে আনবি। ওখানকার পুলিশকে ওই মেয়েটার ঠিকানা তোর দিয়ে দেওয়া উচিত ছিল। হয়তো ওরা কিছু করতে পারতো। এগুলো আমাদের কাজ নয়। একটা কাজ করা যাক, আমরা এখানকার পুলিশ স্টেশনে যাই, কমপ্লেন্টের কপি দেখাই আর সবকিছু বলে দিই। তুই আর আমি যদি পুলিশের কাছে যাই, হয়তো ওরা আমাদেরকে জেলে ঢুকিয়ে দেবে। পুলিশ ভাববে ওদের সঙ্গে আমাদের কোনো ঝামেলা রয়েছে। তুই যদি এরকমই করতে চাস, তাহলে নাফিসার বাবা মাকে আমাদের সঙ্গে নিয়ে চল। রাম, রাম, কি হয়েছে? তুমি আমাদের এত দূর থেকে নিয়ে এসেছো, তাহলে কেন ওর সাথে দেখা করাচ্ছ না? আমি একটা কথা লুকিয়েছিলাম আপনাদের কাছে। ওখানে গ্রামেও বলিনি আপনাদের। ভেবেছিলাম হয়তো আপনারা ব্যাপারটা মেনে নেবেন না, তাই। যেটা সত্যি সেটাই বলো। আমরা সবকিছু সহ্য করতে পারি আর সবকিছু শুনতেও রাজি আছি। নাফিসা নিজের মর্জিতে এখানে আসেনি, ওকে ফাঁসি এখানে আনা হয়েছিল। আপনাদের পাড়ার ছেলেটা সালমান কুরেশি, ওই এখানে নিয়ে এসছে। সালমান? হ্যাঁ, ও তো এই মুম্বাইতেই কাজ করে। হ্যাঁ, ওই নিয়ে এসছে এখানে। ভালো কাজ করার নাম করে এখানে নিয়ে এসেছিল। বলেছিল এখানে অনেক টাকা ইনকাম করবে, আর এটাও বলেছিল যে ইনকাম করতে শুরু করবি তখন নিজের পরিবারের সমস্ত দুঃখ কষ্ট সব দূর করে দিতে পারবি। তারপর ওকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে। এত কষ্ট পেয়েছে বেচারি যে এখন ওই নরকটাকে নিজের জীবন বলে মেনে নিয়েছে। 1.5 বছর ধরে আমার মেয়ে এই অবস্থায় আছে। তোমার সাথে ওখানেই দেখা হয়েছিল? হ্যাঁ, ওখানেই ও তোমাদের ব্যাপারে আমাকে বলেছিল, তাই তো আমি তোমাদেরকে খুঁজে পেলাম। আমরা কাল এখানকার পুলিশ স্টেশনে যাব। এবার যদি আমি কিছু করার চেষ্টা করি তাহলে আমার আর নাফিসা দুজনেরই জীবনে অনেক সমস্যা হয়ে যাবে। নাফিসার সঙ্গে বিক্রলিতে দেখা করেছিলি? হ্যাঁ হ্যাঁ স্যার। গণেশ টেকরি এলাকাতে? হ্যাঁ। লাস্ট কবে দেখা করেছিলি? এই 3 সপ্তাহ আগে দেখা করেছিলাম, যখন নিজের গ্রামে যাচ্ছিলাম। কতদিন থেকে ওখানে যাতায়াত করতিস? স্যার এই 2 মাস আগে থেকে। এপ্রিল 2011-তে ওর সঙ্গে দেখা হয়। সবসময় ওর কাছে যেতিস? হ্যাঁ স্যার। আর 3 সপ্তাহ ধরে ওখানে যাসনি? না স্যার। দেখুন, মেয়েটিকে তো ওখান থেকে বার করে আনবো, কিন্তু আমাদের আগে জানতে হবে নাফিসা ওখানে এখনো আছে কিনা। মানে স্যার? মানে হলো ছেলেটা সবসময় ওর কাছেই যেত, আর 3 সপ্তাহ ধরে যায়নি। এসব ব্যবসাদাররা খুব চালাক হয়, একটু আঁচ পেলেই সবকিছু সরিয়ে ফেলবে। তাই আগে আমাদের এটা খোঁজ নিতে হবে যে মেয়েটা ওখানে আছে কি নেই, বা এটা হতে পারে মেয়েটাকে ওখান থেকে সরিয়ে ফেলেছে। আমরা ওখানে যাওয়ার পরে যদি দেখি মেয়েটা ওখানে নেই, তাহলে মেয়েটাকে নিশ্চয়ই সরিয়ে ফেলবে।
আর এতে নাফিসার ক্ষতিও হতে পারে, বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ স্যার। 1-2 দিন সময় দিন, আমরা ভালো করে জেনে নেই মেয়েটা ওখানে আছে কিনা আর ভালো আছে কিনা। স্যার আমি কি খোঁজ নিয়ে আসবো? তাহলে ওরা জেনে যাবে যে তোর জন্য নাফিসা ওখান থেকে পালিয়ে গেছে। তখন ওরা তোর পেছনে পড়ে যাবে, বেফালতু ঝামেলায় পড়ে যাবে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। স্যার আমি কি খোঁজ নিয়ে আসবো? তাহলে ওরা জেনে যাবে যে তোর জন্য নাফিসা ওখান থেকে পালিয়ে গেছে। তখন ওরা তোর পেছনে পড়ে যাবে, বেফালতু ঝামেলায় পড়ে যাবে। এই দেখ তো কি খালি আছে এখন? ম্যাডাম উষা খালি আছে। খুব ভালো, সব কিছু জানে। তুই আবার আসবি তো? হ্যাঁ নিশ্চয়ই আসবো। আচ্ছা একটা কথা বলতো, নাফিসা নামের কেউ আছে এখানে? কেন, এখানে দেওয়ালে নাফিসার পোস্টার লাগানো আছে? আরে না না, এমনিই বলছি। আরে এক বন্ধু ওর খুব তারিফ করছিল, ভাবলাম দেখে নি কেমন জিনিস। আরে বল না, আছে নাকি? চল চল, কি ব্যাপারটা কি বলো না? এ ম্যাডাম গাছতে বাতা জেলে গিয়ে বলবি চল আগে, চল 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 ওর চল, কি ব্যাপার স্যার? চল চল। এই চল। এই চল চল, ওটো। চলো চলো, বেরো বেরো বেরো, এদেরকে নিয়ে চলো। কি হয়েছে স্যার বলুন না। চল তোদের বলছি কি হয়েছে।
বল না, ধান কামাচ্ছিস কেন? যাচ্ছি তো। চল 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 চল। আরে চল চল আয় আয়। চল আয় চল আরে আয় আরে কি করেছে কি? ছাড়ো না। এই ছাড় না, কিছু নিয়ে টিয়ে ছেড়ে দে না। কেন শুধু শুধু কথা বল। ঝামেলা করছিস? চল। আরে সুলেখা, এই মেয়েটাকে ওই গাড়িতে নিয়ে যাও। লক্ষ্মী আর বাকি মেয়েদের এখানে নিয়ে এসো। ওকে স্যার। চল বস। তুই নাম। কেন? নিচে নাম। হাত ছাড়, হাত ছাড় না। নামছি তো। আর তুইও নাম। আমি বলছি এখানেই ব্যাপারটা মিটিয়ে নে। চুপ, মেরে দাঁত ভেঙে দেবো। আচ্ছা হাত ছাড়। চল ছাড় হাত। চল ভিতরে। ও স্যার, বলছি ব্যাপারটা এখানেই মিটিয়ে ফেলুন না। কত টাকা পয়সা লাগবে বলুন? ও স্যার, শুধু শুধু আপনি সময় নষ্ট করছেন। হ্যাঁ, ব্যবসার সময় এখন। টাইম শেষ হয়ে গেছে তোর। তোর ধান্দা ফিনিশ। কোথায় নিয়ে যাচ্ছ আমায়? ওই যে নাফিসা। আপনারা চলুন, ট্রেন ধরতে হবে আবার। আব্বু চলো। এটা কি করছেন? আপনারা যান। আমার আম্মি, আব্বু, দাদা সবাই আমার সাথে আছে, আমার খেয়াল রাখছে। আমার জীবনের এই 14টা মাস যে যন্ত্রণা আমি পেয়েছি, যে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেছি, সেটা সহজে ভুলতে পারবো না। কিন্তু এখন আবার আমি আমার এই জীবনটাকে নতুন করে গড়ার চেষ্টা করছি, একটু একটু করে, সাহস জুগিয়ে। নাফিসা আবার তার গ্রামে তার মা বাবার কাছে ফেরত গিয়েছিল। রাম যেখানে কাজ করত, ও সেখানে আবার কাজ করা শুরু করে দিয়েছে। নাফিসা আর ওর বাড়ির লোকেদের আবার গ্রামে ফেরত পাঠাবার জন্য ও নিজের ঠিকাদারের কাছ থেকে ধার নিয়েছিল। ও সেখানে কাজ করে সেই দেনায় শোধ করছে। যে লক্ষ্মী মুম্বাইতে নাফিসাকে দিয়ে দেহ ব্যবসা করাচ্ছিল, সে এখন পুলিশ হেফাজতে রয়েছে। আর সলমান কুরেশি নাফিসাকে যার কাছে বিক্রি করেছিল, সেই আয়েশাকেও ট্রেস করে নেওয়া হয়েছে, আর সে এখন পুলিশ হেফাজতে আছে। কিন্তু সলমান কুরেশি এখনো পর্যন্ত ফেরার। তার সম্পর্কে এটা জানা গিয়েছে যে গ্রামের গরিব মেয়েদের ফাঁসিয়ে তাদের দেহ ব্যবসায় বিক্রি করাটা ছিল তার পেশা। কিন্তু এখনো পর্যন্ত সে পুলিশের মুঠোয় আসেনি। নাফিসার জন্য রামের এত চিন্তা কেন ছিল? কেনই বা সে তার পরিবারকে খুঁজতে খুঁজতে আসাম পর্যন্ত চলে গেল? ও কেন তার পরিবারকে মুম্বাইতে নিয়ে এলো, যাতে নাফিসাকে সেই পরিস্থিতির মধ্যে থেকে বের করে আনা যায় যেখানে ও ছিল? শেষমেশ সেগুলো করে ও কি পেল?
এটা খুবই স্বাভাবিক যে রাম এবং নাফিসা এদের দুজনেরই এই দেশের জিডিপি সম্পর্কে কোনো ধারণাই নেই। ওরা হয়তো দেশের জনসংখ্যা বা আমাদের দেশে কত পুলিশ আছে সেই সম্পর্কেও কিছু জানে না। ওরা হয়তো এটাও জানে না যে 2014তে ক্ষমতায় কে এসেছে। ওরা হয়তো এটাও জানে না যে দেশে এখন কোন দলের সরকার। এতে হয়তো ওদের কিচ্ছু এসে যায় না। ওদের সামনে একটা লম্বা রাস্তা আছে যেটার মধ্যে ওদের শুধু হেঁটে যেতে হবে, যাকে আমরা বলি জীবন। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল থেকে আরও একটা নতুন কেস নিয়ে।